১১১ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস, গাছ দেয়াল চাপায় ৭ জনের মৃত্যু। কলকাতায় প্রাণ গেছে ১ জনের। চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে প্যাডেল চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত। জুনের প্রথম সপ্তাহ থেকে কার্যকর। যানজট নিরসনে এ উদ্যোগ। আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। এবং কোরবানি ঈদ কেন্দ্র করে রাজধানীতে প্রস্তুত ১৯টি হাট। বেশিরভাগেরই ইজারা কার্যক্রম শেষ। অনলাইনেও চলবে বেচা কেনা। আফতাবনগর হাটে হাইকোর্টের স্টে অর্ডার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চিহ্ন। ঘরবাড়ি ভেঙে তৈরি হয়েছে যুদ্ধবিধ্বস্ত অবস্থা। গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড বাড়িঘর সহ নানা স্থাপনা ভেঙে গেছে বেড়িবাঁধ। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের যুদ্ধবিধ্বস্ত অবস্থা। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। গাছপালা উপড়ে বন্ধ রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেয় ১০ লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছে, মানুষজন আগে ভাগেই আশ্রয় কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। বাড়ি থাকলে ঘর দুয়ার পড়ছে, মরিয়ে গাছগুলো পড়ছে, নানা স্থানে এই গেছে মরিয়ে যাইতেন। ঘরদুয়ার সব ভাঙ্গি ছিঁড়ে গেছে। এখন আমরা এই নেই খুব শান্তিতে একটু বাঁচানো আছি। ঘর করে গাছ গাছ পড়িয়া মাছ যা ছিল ভাঙ্গি ছিঁড়ে গেছে, কত বাসায় লই গেছে জোয়ারে। কান্নাকাটি করেন কেন? আমার ঘর দুয়ার কিছু নাই বাজান, আমি পদের ভিখারি হয়ে গেছি। এদিকে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নদী ও সাগরের পানি বেড়ে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ১১১ কিলোমিটারে। স্থানীয়রা বলছে, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়েই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। ভেঙে গেছে, পানি ঢুকে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। মাছও ছেলে প্রায় ৭-৮ লাখ টাকা, এত তলাইয়ে সব চলে গেছে। পুষ্করি তলাইয়া আমাদের ঘরের সহসা হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, ভোলা ও চট্টগ্রামে ৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ আরও ২ জন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে রেমালের প্রভাবে ভারতের কলকাতায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড় বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে পড়েছে সেখানে। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার দিবাগত রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এর জেরে কলকাতায় ঘন্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়। রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি হয় কলকাতা, হাওড়া ও হুগলিতে। অনেক জায়গায় পানি জমে গেছে। হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতা জুড়েই বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে। রাস্তা থেকে সেগুলো সরাতে রাতেই কাজ শুরু করে দুর্যোগ মোকাবেলা বাহিনী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও রেমালের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতার পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রেমাল সতর্কতা জারি রয়েছে। সোমবার বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক বিষয়ে তিনি খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছে নয়াদিল্লি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঘূর্ণিঝড় রেমালের আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালীর হাতিয়ায় আছেন সাইফুল্লাহ কামরুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ঘূর্ণিঝড়ের পরে নোয়াখালী নিগম দ্বীপে প্রায় ৯ ইউনিয়নের ৩০,০০০ লোক পানিবন্দী অবস্থা আছে এবং নোয়াখালীর উপকূলীয় ৫টি উপজেলা
সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং হাতিয়া উপজেলায় ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে বন বিভাগ জানিয়েছে এই ঝড়ে প্রচুর পরিমাণ গাছ পড়েছে। গতকাল রাত 2টার দিকে যে জোয়ার এসেছে, সে জোয়ারের স্বাভাবিক সাইজে প্রায় 5-6 ফুট বেশি পানি হয়েছে এবং ঝড়ো হাওয়াতে ব্যাপক গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। হাতিয়ার নিজন্দ ইউনিয়নের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন সেখানে প্রায় 300 পুকুরের মাছ ভেসে গেছে এবং প্রায় 100টি মাছের বজর ভেসে গেছে। এছাড়া বন বিভাগের গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যে নিজমদ্বীপ যে হরিণের জন্য বিখ্যাত, সেই হরিণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন বিভাগ এখনো নিশ্চিত হতে পারেনি। হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে সকাল থেকে যে জড়ো হাওয়া হয়েছে, সে জড়ো হওয়ার কারণে ওই এখানকার ক্ষয়ক্ষতি নির্ণয় করার জন্য কর্মকর্তারা মাঠে যেতে পারতেছে না। এখানকার অধিবাসীরা জানাচ্ছেন গত কয়েক বছরের যে জলগুলো হয়েছে, এই জলগুলো থেকে এবারের জলটি একটি ব্যতিক্রম, কারণ এই জলের ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে এবং এই জলের কারণে বাতাসের তীব্রতার কারণে এখানকার জনজীবন অনেকটা অচল হয়ে পড়েছে। এছাড়া গতকাল থেকে এখানে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে এখানকার স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এছাড়া নোয়াখালীর যে নিজমদ্বীপের সাথে এবং হাতিয়ার মূল ভূখণ্ডের সাথে জেলা শহর থেকে গতকাল থেকে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। নোয়াখালীর হাতিয়ার অধিবাসীরা অনেকে আমাদেরকে জানিয়েছেন যে সাম্প্রতিক সময়গুলোতে যে জলগুলো হয়েছে, সেই জলগুলোর মধ্যে থেকে এবারে জলটা ছিল তাদের কাছে একটি নতুন মাত্রায়, কারণ এই জলে যে পরিমাণ জোয়ার হয়েছে এবং যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অনেকটা অস্বাভাবিক, কারণ এই অঞ্চলের সাম্প্রতিক বছরগুলোতে ঝড়ে এত ক্ষয়ক্ষতি তারা দেখেনি। এখন গতকাল থেকে মূলত তাদের এক একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়ে আছে। এই বিশেষ করে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্কে যোগাযোগ অনেকটা ব্যাহত হয়েছে। নোয়াখালীর জেলা পরিষদ যেমন মাহবুবুর রহমান জানিয়েছেন যে তারা সার্বজনীনভাবে স্বেচ্ছাসেবক এবং এখানে 102টি মেডিকেল টিম প্রস্তুত রাখিয়েছেন। নোয়াখালীর সিভিল সার্জন বলেছেন যে এখন পর্যন্ত নোয়াখালীর কোনো হাসপাতালে আহত কোনো ব্যক্তি আসছে বলে তার কাছে কোনো তথ্য নেই। নোয়াখালীর হাতিয়ার থেকে আমার কাছে আছে এই সর্বশেষ এই তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীর হাতিয়া থেকে। সময় সংবাদে আরও থাকছে। দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললে বাজেট নিয়ে খুশি সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাড়তে পারে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা, নেতিবাচক মত অর্থনীতিবিদদের। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং বরগুনায় আছেন মনির হোসেন বাদল। আমরা শুরুতে প্রথমে যাব বাপ্পির কাছে। বাপ্পি, শুনতে পাচ্ছেন? আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছিল রেমেলের প্রভাব শুধুমাত্র উপকূলে পড়বে এমন কিন্তু নয়, রেমাল রাজধানী এবং সারা দেশেই এর প্রভাব বিস্তার করবে এবং রাজধানীতে রেমালের প্রভাব শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। সকালে আমরা ঝড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি দেখেছি এবং ঠিক এই মুহূর্তেও দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া এবং বৃষ্টি, এবং পাশাপাশি এরই মধ্যে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এমন খবরও আমাদের কাছে এসেছে। তবে একটানা বৃষ্টিপাত বলতে যেটি বোঝায় সেটি কিন্তু নয়। আমরা দেখছি থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি 15-20 মিনিট কমপক্ষে আবার আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। কখনো ভারী বৃষ্টি, কখনো আবার হালকা বৃষ্টি। এই কারণে সেই বৃষ্টি আবার থেমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে। এই যে থেমে যাওয়া পরে আবার বৃষ্টি হওয়া, এই প্রবণতার কারণে আবার জলাবদ্ধতা সেই অর্থেও আবার দেখা যাচ্ছে না। যেখানেই কিছুটা পানি জমছে আবার পানি নেমেও যাচ্ছে, এমন অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই রেমালের প্রভাবে যারা ঢাকার
বিভিন্ন কর্মস্থল, পাশাপাশি হচ্ছে যারা শিক্ষার্থী তারা কিন্তু সকাল থেকেই ঝামেলায় পড়েছেন। অনেকেই আমরা দেখেছি ভোগান্তি মাথায় নিয়ে তাদের কর্মস্থলে যাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, এবং এরকম একটি প্রভাব পড়বে সেটি কিন্তু সবারই জানা ছিল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বারবারই সেই কথাগুলো বলা হচ্ছিল। এরপরও অনেকেই চেষ্টা করেছেন ছাতা হাতে বের হওয়ার জন্য, যাতে বৃষ্টিতে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে ভিজে যেতে না হয়। অনেকে আবার যেহেতু আমরা বলছি যে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়ার কারণে অনেকে আবার সেই ছাতা দিয়েও বৃষ্টি এবং তার নিজের ভিজে যাওয়া ঠেকাতে পারছেন না। পাশাপাশি এই বৃষ্টির সময় আরেকটি সংকট তৈরি হয়, সেটি হচ্ছে গণপরিবহন সংকট। রাস্তায় একটু যানজট তৈরি হয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যেসব রিক্সা অথবা সিএনজি, সেখানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই অভিযোগে কিন্তু সাধারণ মানুষ করছেন। চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেখানকার খবর জানাবেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, চট্টগ্রামের কি অবস্থা এই মুহূর্তে? ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল মধ্যরাত থেকে যে ভারী বর্ষণ শুরু হয়েছে তা কিন্তু এখনও অতিবাহিত আছে। সেই কারণে ভারী বর্ষণের কারণে আমরা দেখছি নগরীর বেশিরভাগ উঁচু নিচু এলাকাগুলো কিন্তু আমরা দেখছি পানির নিচে তলিয়ে আছে। এখন আমরা আছি নগরীর 2 নম্বর গেট এলাকায়। এখানেও আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি। এর আগে আমরা ছিলাম প্রবর্তক মোড় এলাকা। শুধু এই দুটি এলাকা নয়, নগরীর যে চকবাজার এলাকা থেকে শুরু করে নগরীর বাদুত্তলা, বদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ সব জায়গায় কিন্তু আজকে বন্দরনগরী চট্টগ্রাম একেবারেই কিন্তু পানির নিচে আছে। আসলে জলাবদ্ধতা থেকে কখন নগরবাসীর মুক্তি মিলবে সেটি যেন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। তারা বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, বছরের পর বছর পার হচ্ছে, কিন্তু তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। আর একটু জানিয়ে রাখি, আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে সকাল 6টা থেকে 9টার মধ্যে শুধুমাত্র 3 ঘন্টায় আসলে 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যান্য সময়ে আমরা যেখানে দেখি সারাদিনে আসলে 135 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে 3 ঘন্টায় হয়েছে 135 মিলিমিটার বৃষ্টিপাত, যে কারণে আসলে আমরা দেখছি পুরো নগরী জুড়ে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। দেখছেন সময় সংবাদ। দৈনন্দিন ব্যয়ে স্বস্তি মিললেও বাজেট নিয়ে খুশি সাধারণ মানুষ। আসছে বাজেট নিয়ে যে আগাম বার্তা পাওয়া যাচ্ছে, তাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গত বছরের চেয়ে এবার বাড়ানো হতে পারে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। অর্থ মন্ত্রণালয় আর এনবিআরের নানা সূত্রের তথ্য, 2024-25 অর্থ বছরের জন্য আসছে 7,96,900 কোটি টাকার বাজেট, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 35,115 কোটি টাকা বেশি। বলা হচ্ছে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষি। যদিও আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে তৃতীয় স্থান পেয়েছে শিক্ষা। বরাদ্দ মিলেছে 31,529 কোটি টাকা। সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য খাত 20,683 কোটি টাকা নিয়ে আছে পঞ্চম স্থানে, আর 13,220 কোটি টাকা বরাদ্দ নিয়ে কৃষি আছে 7 নম্বরে। চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6%, যা আসন্ন বাজেটে 0.5% বাড়বে। কিন্তু বর্তমানে দেশে মূল্যস্ফীতির হারই বিরাজ করছে 9.74%। ফলে মূল্যস্ফীতি নিয়ে সরকারের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত হবে? খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। 6.5% যদি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা হয়ে থাকে, আমি মনে করি যে এটা উচ্চাভিলাষী। বাজেটের আকার যাই হোক, সংকোচনশীল নীতিতে চলার ইঙ্গিত দিয়ে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.5 থেকে নামিয়ে আনা হতে পারে 6.75%। জিনিসপত্রের দাম একদম না বিশ্বাস হয়ে যাচ্ছে, লোন আনতে পান্তা পুরাইয়া যাচ্ছে আমাদের। বাজেটটা যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ব্যবসায়ীদের তাগিদ, কর্পোরেট কর হার কমানোর ইঙ্গিত দেয়া এবারের বাজেটে অর্থব্যয়ের নীতি কৌশল এমনভাবে সাজানো উচিত যাতে তারা সরকারের লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখতে পারেন। ব্যবসা বান্ধব বাজেট না হলে আসলে আমাদের পক্ষে অর্থনীতির অগ্রগতি ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসন্ন বাজেটে মোট ভর্তুকি 90,000 কোটি টাকার মধ্যে 35,000 কোটি টাকায় যেতে পারে এডিবি বরাদ্দের দ্বিতীয় শীর্ষে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 111 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাস, গাছ দেয়াল চাপায় 7 জনের মৃত্যু। কলকাতায় প্রাণ গেছে 1 জনের।
এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে আমি তোহা খান তামিম একটু পরে আসছি, আপনাদের সাথে থাকবো, সঙ্গে থাকুন সময়ের।